Microphone testing. আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। বলছিলাম 20-এ আসবো, বেঁচে গেছে 40-এর মতো। সো আসলে রমজান আসার পরে সব কিছু টাইম টেবিলের মধ্যে একটা পরিবর্তন আসতেছে, বাসার কাজ বাড়তেছে আর অনেক দায়িত্ব বাড়তেছে, সব কিছু মিলায় আসলে। তো তোমাদের কেমন চলতেছে, তোমাদের রমজান কেমন যাচ্ছে? আর রমজানে তোমাদের পড়ালেখার শিডিউল কেমন যাচ্ছে? একটু কুইকলি একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আমাকে একটু কুইকলি কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের রমজান কেমন যাচ্ছে, পাশাপাশি এটাও জানিয়ে দাও তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্ট আসতেছে কিনা। এই জিনিসগুলো একটু কুইকলি কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। পাশাপাশি তোমরা জানো একটা ক্লাস শুরু করলে কী কী করতে হয়। ক্লাসে একটা রিয়াকশন দিয়ে দেবে, এনি কাইন্ড অফ রিয়াকশন, লাইভ, লাভ হোক, লাইক হোক, ওয়াও হোক, হ্যাংরি হোক, হা হা হোক, এনি কাইন্ড অফ রিয়াকশন, একটা রিয়াকশন দিয়ে দাও ক্লাসের মধ্যে। দেন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটাকে কি করো, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করো। এই কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে স্যার কিছু চাই না, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করবা। সো একটু কুইকলি ক্লাসটাকে শেয়ার করে ফেলো, ঠিক আছে? যারা যারা আছে সবাই ক্লাসটাকে শেয়ার করে ফেলো এবং ক্লাসের মধ্যে রিয়াকশন দিয়ে ফেলো। তোমরা আগে যেভাবে ক্লাসের মধ্যে রিয়াকশন দিতে, এখন কিন্তু সেভাবে করে দাও না, ঠিক আছে? কেন রে বাবা, কি হয়েছে তোমাদের? তোমরা কি আমার উপর কোনো কারণে রাগ? সো কুইকলি একটু কাজটা করে ফেলো। আজকে আমরা 54 অঙ্গ পরিচালনা নবম ক্লাসে যাচ্ছি, আমাদের আর 2টা ক্লাস হয়তো বা লাগবে 54 অঙ্গ পরিচালনার জন্য। এরপরে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সো তোমাদের জনগণের ভোটে কোন সেই চ্যাপ্টার, অনুজীব নাকি উদ্ভিদ ছায়াতত্ত্ব, সো এটা জনগণের ভোটে সেটা নির্বাচিত করা হবে। সো কুইকলি ইয়ে করো, কুইকলি তোমরা ক্লাসের মধ্যে জয়েন করে ফেলো এবং ফ্রেন্ড থেকে মেনশন করে ফেলো। সো আজকে আমরা কি করব, আজকে আমরা একটা মজার জিনিস পড়বো, যে জিনিসটা তোমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে হয়তো বা এই জিনিসটা নাই, কিন্তু এই জিনিসটা আমাদের পড়তে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে অস্থি সন্ধি। অস্থি সন্ধি এই টপিকটা আমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে ভেবে করে পুরোপুরি দেওয়া নাই। আমাদের বেশ কয়েক রকমের অস্থি সন্ধি নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু ডিটেইলে কিন্তু সবগুলো অস্থি সন্ধি সম্পর্কে আমাদের এখানে আলোচনা করে নাই। সো আমরা কি করবো, আমরা হচ্ছে অস্থি সন্ধি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? অস্থি সন্ধি, ঠিক আছে? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল, একটু কুইকলি আমাকে জানায় দাও, ঠিক আছে? আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো, আমরা আজকে অস্থি সন্ধি নিয়ে আলোচনা করবো, অস্থি সন্ধি। আর তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কেন রে ভাই, এত কম কেন? অস্থি সন্ধি, অস্থি সন্ধি, যেটাকে আমরা বলি হচ্ছে জয়েন্ট, যেটাকে আমরা কি বলি, জয়েন্ট, হ্যাঁ? আচ্ছা, আমরা এই রোজার মধ্যে যে ক্লাসগুলো নিব, রোজার মধ্যে এই ক্লাসগুলো একটু ছোট করে নিব, কারণ যেহেতু তোমাদের তারাবির নামাজ থাকে, তোমরা তারাবির নামাজে এসে ক্লাস করতে আসো, আবার তোমরা ঘুমাবা, তোমাদের সকালবেলা উঠতে হবে, ঠিক আছে? সো এই জন্যে আমরা একটু ক্লাসগুলোকে একটু সংক্ষেপ করব, 40 থেকে 35 মিনিটের মধ্যে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়া 22 ব্যাচের মেডিকেল কোর্স নিয়ে কিছু বলবো, সমস্যা নাই, তুমি একটু ক্লাস থেকে শেয়ার দিয়ে ফেলো, শেয়ার দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে জয়েন হওয়ার সুযোগ দাও একটু, হ্যাঁ? ওকে। সো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অস্থি সন্ধি, জয়েন্ট। অস্থি সন্ধি বা জয়েন্ট কি, যেখানে কিনা আমাদের দুইটা হাড় পরস্পর কি হয়, জয়েন্ট হয়, যেখানে আমাদের পরপর দুটো হাড় একসাথে কানেক্ট হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা জয়েন্ট বলি বা অস্থি সন্ধি বলি। তো সেই হিসাব করলে আমাদের শরীরে কিন্তু জয়েন্ট কিন্তু অনেক কাজে হেল্প করে। যেমন আমাদের এই যে হাত,
এই হাতের মধ্যে জয়েন্ট আছে, আমাদের হাতের আঙুলের মধ্যে জয়েন্ট আছে, এমনকি আমাদের মাথার খুলির মধ্যে যে হাড়গুলো দেখতেছি আমরা, মাথার খুলির মধ্যে যে হাড়গুলা, এই মাথার খুলির হাড়গুলোর মধ্যেও কিন্তু কি আছে, অসংখ্য জয়েন্ট আছে। এই জয়েন্টগুলো কি করে, এই জয়েন্টগুলো হচ্ছে হাড়গুলাকে দৃঢ় রাখতে, সব জায়গায় ধরে রাখতে কিন্তু হেল্প করে এই জয়েন্টগুলো। এই জন্য এই জয়েন্টগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অস্থিসন্ধি কিন্তু এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এখন যদি আমরা মাথার হাড়ের কথা চিন্তা করি, আমাদের মাথার হাড়ের যে জয়েন্টগুলো চারদিক থেকে লাগানো থাকে, আমাদের মাথার হাড়গুলো আমরা দেখছি তো, মাথার হাড়ের খুলির যে জয়েন্টগুলো চারদিক থেকে লাগানো কিন্তু, ঠিক আছে, মানচিত্রের মতো। তো এইগুলাকে সুচার বলে, এগুলাকে কি বলে, সুচার বলে। শোনা যায় না মাথার, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো এইগুলাকে আমরা কি বলি, সুচার বলি, সুচার সন্ধি বলি। সুচার হচ্ছে একটা সন্ধির নাম। তেমনি আরেকটা সন্ধি আছে, এটাকে হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি বলে। আচ্ছা, অস্থি সন্ধি কেন পড়তে যাচ্ছি আমরা আজকে? অস্থি সন্ধি এই কারণেই পড়তে যাচ্ছি যাতে করে আমরা কঙ্কাল তন্ত্রের যে 5টা উপাদান আছে, কঙ্কাল তন্ত্রের যে 5টা উপাদান আছে, 5টা উপাদানের নাম যাতে আমরা ক্লিয়ারলি জানতে পারি। কঙ্কাল তন্ত্রের যে 5টা উপাদান আছে, 5টা উপাদানের নাম যাতে আমরা ক্লিয়ারলি জানতে পারি, এই জন্যই কিন্তু আমি তোমাদের আজকে অস্থি সন্ধিটা পড়াচ্ছি। তো তোমাদের বইয়ের মধ্যে একটা অস্থি সন্ধির ছবি দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে আমার পায়ের একটা অস্থি সন্ধির ছবি দেওয়া আছে, সেটাকে একটু চলো আমরা আঁকানোর চেষ্টা করি। আর মাঝখানে একটু বলে রাখি, আমাদের যে মেডিকেল অ্যাডমিশন যে ফুল সিলেবাসের যে কোর্সটা 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সেইখানে যে 25% ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা আমরা বর্ধিত করছি। সো ওই ডিসকাউন্টটা তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করছো, SMS পাইছো, কিন্তু এখনো পর্যন্ত পারচেস করো নাই। সো তাদের জন্য একটু বলে দিচ্ছি, তোমরা একটু এই যে এই ক্লাসের ডেসক্রিপশনে একটু দেখো যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে তোমাদের একটু আবার একটা ফর্ম পূরণ করে নিতে হবে। এই ফর্মটা তোমরা অনেকে আগে পূরণ করছো, আবার একটু ফর্মটা তোমাদের পূরণ করে নিতে হবে। এই ক্লাসের ডেসক্রিপশনে দেখো একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা একটু পূরণ করে ফেলো। তোমাদের কাছে কালকে আবার নতুন যে লিঙ্কটা 25% ডিসকাউন্টে, 750 টাকা ডিসকাউন্টে যে লিঙ্কটা, এই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। একটু কুইকলি একটু তোমরা এই ফর্মটা একটু ফিল আপ করে নিও, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই একটা পার্ট গেল। এবং আমরা যেহেতু পায়ের হাড়টা আঁকানোর চেষ্টা করতেছি, সো আমরা এভাবে করে পায়ের হাড়গুলো আমরা এঁকে ফেললাম, যেহেতু দুইটা হাড় নিচের দিকে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে আমরা অস্থি সন্ধি আঁকানোর চেষ্টা করতেছি। অস্থি সন্ধি এবং অস্থি সন্ধি আঁকাইলে আমরা কি করতে পারবো, অস্থি সন্ধি আঁকাইলে আমরা বুঝতে পারবো কিভাবে একটা হাড় একটা হাড়ের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো দেখো, তো যদি আমরা এটাকে একটা হাত ধরে নিই, এটাকে যদি আমরা আমার ফিমার ধরে নিই, তাহলে এখানে আমার কি রেডিয়াস এবং টিবিয়া এবং ফিবুলা, ঠিক আছে, টিবিয়া এবং ফিবুলা আমরা এখানে পাবো। এবং মাঝখানে কিন্তু আমরা কি পাবো, মাঝখানে কিন্তু আমরা এখানে তরুণাস্থি কিন্তু আমরা এখানে পাবো, জয়েন্টের মাঝখানে কিন্তু আমরা তরুণাস্থি পাবো। তরুণাস্থিটাকে চলো আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই। তরুণাস্থিটাকে চলো, তরুণাস্থিকে আমরা একটু অন্য একটা কালার দেখাই দিলাম তরুণাস্থি দেখানোর জন্য। এখানে তরুণাস্থি বোঝানোর জন্য আমরা অন্য একটা কালার ব্যবহার করলাম, ওকে। অন্যটা কালার আমরা এখানে ব্যবহার করলাম তরুণাস্থি বোঝানোর জন্য। তো দুইটা হাড় এখানে আছে, এখানে আরেকটা হাড় আছে। তো মনে রাখবা, যখন দুইটা হাড়ের প্রান্ত একসাথে কানেক্ট হয়, যখন দুইটা হাড়ের প্রান্ত একসাথে কানেক্ট হয়, দেখো এটা একটা হাড়, এটা একটা হাড়, হাড়ের প্রান্ত যখন একসাথে কানেক্ট হচ্ছে, তখন এটাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতেছে। তাহলে এই অস্থিসন্ধির আরেকটা নাম কি, এই অস্থিসন্ধির আরেকটা নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই অস্থিসন্ধির আরেকটা নাম কি, সাইনোভিয়াল অস্থিসন্ধি। লেখাগুলো কেন জানি আমার বাঁকা হয় ইদানিং, উঁচু হয়ে গেছে তো বাঁকা হয়ে যায়। ওকে, এখন ঠিক আছে। তো এই অস্থিসন্ধির নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। আচ্ছা, তাহলে আমরা হাড় পাইলাম, তরুণাস্থি পাইলাম, কিন্তু হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তো অস্থি আর তরুণাস্থি বাদে এখানে আর কি আছে, এখানে লিগামেন্ট আছে, এখানে টেন্ডন আছে, তাই না, লিগামেন্ট আছে, টেন্ডন আছে, এরকম আরো অনেক কিছু কিন্তু আছে। এরকম এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু নিয়ে আসতে হবে। সো আমরা চলো সেই জিনিসগুলোকে একটার পর একটা একটু নিয়ে আসি, তারপর পুরোপুরি আমরা কি তৈরি করতে পারি, পুরোপুরি একটা অস্থি বা একটা কঙ্কাল তন্ত্র যাতে আমরা এখানে কি করতে পারি, পুরোপুরি একটা তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে অস্থি আসলো, তরুণাস্থি আসলো, এদেরকে দেখো, এইখানে একটা হাড়, এইখানে একটা হাড়, এই হাড়গুলোকে কিন্তু কানেক্ট করে রাখতে হবে, তাই না, হাড়গুলোকে কি করে রাখতে হবে, কানেক্ট করে রাখতে হবে। তাহলে এই হাড়গুলোকে কানেক্ট করে রাখার জন্য, মানে দুইটা হাড়কে কানেক্ট করে রাখার জন্য আমরা যে জিনিসটাকে ব্যবহার করি সেটার নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে আমরা এখন এখানে কি করব, আমরা এখানে লিগামেন্ট আঁকাবো। দেখো, এই একটা হাড়, এই একটা হাড়, দুটো হাড়ের মধ্যবর্তী জায়গাকে এখানে কি করে রাখবে, কানেক্ট করে রাখবে। তো দুটো হাড়ের মধ্যবর্তী জায়গাকে কানেক্ট করে রাখার জন্য আমরা কি ব্যবহার করতেছি, আমরা লিগামেন্ট ব্যবহার করতেছি, লিগামেন্ট। তাহলে সবাই একটু কমেন্টে লেখো, লিগামেন্ট দুইটা অস্থিকে কি করে রাখে, যুক্ত করে রাখে। তাহলে সবাই লেখো কমেন্টে, লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখে, যুক্ত করে রাখে। লিগামেন্ট কি করে, দুটো অস্থিকে যুক্ত করে রাখে। দুটো অস্থিকে কে কানেক্ট করে রাখে, লিগামেন্ট। লিখে রাখো, লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখে, কানেক্ট করে রাখে। এবং এইভাবেও কিন্তু লিগামেন্ট থাকবে, এভাবেও কিন্তু কি থাকবে, লিগামেন্ট থাকবে। ওকে, এখন ঠিক আছে। তো এই অস্থিসন্ধির নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। আচ্ছা, তাহলে আমরা হাড় পাইলাম, তরুণাস্থি পাইলাম, কিন্তু হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। কি আছে, হাড় আর তরুণাস্থি দিয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না,
লিখে রাখো, লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখে, কানেক্ট করে রাখে। তার মধ্যে আরেকটা কথা ভুলে গেলে ভুল হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা হাড় থাকে, যেটা নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলা নামে কিন্তু এখানে আরেকটা হাড় থাকে। তাহলে সবাই কমেন্টে লেখো, লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখে, কানেক্ট করে রাখে। লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখে, কানেক্ট করে রাখে। মনে রাখো, লিগামেন্ট দুটো অস্থিকে কানেক্ট করে রাখে। তাহলে আমরা আরেকটা উপাদান পেলাম, সেটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট, তাহলে প্রথমে আমরা পাইলাম কি, বোন, তারপর আমরা কি পাইলাম, কার্টিলেজ। আমরা প্রথমে পেয়েছিলাম বোন, এবার আমরা কি পাইলাম, কার্টিলেজ। ওকে, তাহলে বোন অস্থি, দুটো অস্থির মাঝখানে তরুণ অস্থি থাকবে, যেটাকে আমরা কার্টিলেজ বা তরুণ অস্থি বলি। আর আমরা কি পাইলাম, লিগামেন্ট। তো সবাই লেখো, লিগামেন্ট দুটো অস্থিকে কানেক্ট করে রাখে। লিগামেন্ট দুটো অস্থিকে কানেক্ট করে রাখে, সবাই লেখো। ওকে, কি কি চেক, আমার হোয়াটসঅ্যাপ ওই নাম্বারটা এখন বন্ধ করা আছে ভাইয়া। হোয়াটসঅ্যাপের ওই নাম্বারটা এখন বন্ধ করা আছে, সো এই জন্য তোমরা এখন আমার সাথে ওই ওই হোয়াটসঅ্যাপে হয়তো বা তোমরা এখন যোগাযোগ করতে পারতেছো না, হোয়াটসঅ্যাপের নাম্বারটা কানেক্ট করা আছে। আচ্ছা, ভেরি গুড। সানওয়াল লেক্সো লিগামেন্ট দুটো অস্থিকে কানেক্ট করে রাখে। তিলক চন্দ্র লেক্সো লিগামেন্ট দুটো অস্থিকে যুক্ত করে রাখে। ভেরি গুড, ভেরি গুড। লিগামেন্ট দুটো অস্থিকে যুক্ত করে রাখে। তাহলে আমরা দেখলাম কিভাবে লিগামেন্ট দুটো অস্থিকে কি করে রাখছে, যুক্ত করে রাখছে। ওকে, আচ্ছা, লিগামেন্ট যখন আমরা দেখে ফেললাম, তাহলে এখন আমাদের একটা জিনিস দেখা বাকি, সেটা হচ্ছে টেন্ডন। লিগামেন্ট আর টেন্ডন নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই একটা ভেজাল লেগে যায় যে কোনটা লিগামেন্ট কোনটা টেন্ডন। তাহলে লিগামেন্টের ব্যাপারে কিন্তু আমি বলে ফেলছি, লিগামেন্ট দুটা কি কানেক্ট করে রাখে, দুটা অস্থিকে কানেক্ট করে রাখে। দুটো অস্থিকে কে কানেক্ট করে রাখে, দুটো অস্থিকে কানেক্ট করে রাখে হচ্ছে লিগামেন্ট। তাহলে টেন্ডন কি, টেন্ডন হচ্ছে দুটো পেশিকে কানেক্ট করে রাখবে। টেন্ডন কি করবে, টেন্ডন হচ্ছে দুটো পেশিকে, একটা পেশিকে, দুটো পেশিকে না ঠিক, একটা পেশিকে একটা অস্থির সাথে কানেক্ট করে রাখবে। দেখো, এই যে যে হাড়টা, এই হাড়টা আমাদের কোথায় আছে, পায়ে আছে। তাহলে পায়ের আশেপাশে কি আরো অনেক পেশি আছে। পেশিগুলা কি করে, পা, আমাদের পায়ের মুভমেন্ট। দেখো, মনে রাখবা, কখনোই মাংস পেশি ছাড়া, কখনোই মাংস পেশি ছাড়া আমরা কি করতে পারবো না, ফ্রি মুভমেন্ট করতে পারবো না। আমরা ফ্রি মুভমেন্ট কখনোই করতে পারবো না মাংস পেশি ছাড়া। যেমন আমাদের এখানে বাইসেপস পেশি, এখানে ট্রাইসেপস পেশি আছে। বাইসেপস ট্রাইসেপস পেশির কারণে কিন্তু আমরা হ্যান্ড ফোল্ড অ্যান্ড হ্যান্ড এক্সপান্ড করতে পারতেছি। আমাদের এই যে হ্যান্ডকে ফ্লেক্স করা, তারপর হচ্ছে এক্সটেন্ড করা, ফ্লেক্স এক্সটেন্ড, ফ্লেক্স এক্সটেন্ড, এই কাজটা কিন্তু আমরা করতে পারতেছি। এখানে যে আমাদের পেশিগুলো আছে, এই পেশিগুলোর কারণে, পেশিগুলো না থাকলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অনেক কি থাকবে, পেশি থাকবে। সেই পেশিগুলোকে আমাদের কানেক্ট করতে হবে কার সাথে, হাড়ের সাথে কানেক্ট করতে হবে। তাহলে এই পেশিগুলোকে আমি লাল কালার দিয়ে আঁকাই। ঠিক আছে, পেশিগুলোকে আমি লাল কালার দিয়ে আঁকাই, পেশিটাকে। তাহলে আমরা এইভাবে পেশি দেখাইতে পারি, এইভাবে পেশি দেখাইতে পারি। দেখো, পেশির মাথাগুলো একটা জায়গায় যুক্ত হচ্ছে। দেখো, এই যে পেশির মাথাগুলো একটা জায়গায় যুক্ত হচ্ছে, দেখছো, পেশির মাথাগুলো একটা জায়গায় যুক্ত হয়েছে, পেশি তন্তুর মাথাগুলো একটা জায়গায় যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে এখান থেকে গাঢ় একটা অংশ তৈরি করবে। তাহলে গাঢ় অংশ বোঝানোর জন্য আমি একটু খয়েরি টাইপের করতে পারি, এবং গাঢ় একটা অংশ তৈরি করে এটা কানেক্ট হয়ে যাবে হাড়ের সাথে। কানেক্ট হয়ে যাবে কার সাথে, হাড়ের সাথে। কানেক্ট হয়ে যাবে কার সাথে, হাড়ের সাথে। তাহলে এই দেখো, গাঢ় একটা অংশ তৈরি করে, আসলে ঠিক গাঢ় হয় না, এটা সাদা টাইপেরই হয়, আমি এখানে গাঢ় দিয়ে বুঝাইছি আর কি। এই যে জিনিসটা আমি আঁকাইলাম, এই জিনিসটা যে আমি আঁকাইলাম, এটার নামই হচ্ছে টেন্ডন। এটার নামে কি, এটার নামই হচ্ছে টেন্ডন। টেন্ডন কি করে, সবাই এখন কমেন্টে লেখো, টেন্ডন কি করে দেখে তোমরা বলতে পারবা টেন্ডনের কাজ কি। তোমরা তো শুনলা, এখন তোমরা কি বলতে পারবা হোয়াট ডাজ টেন্ডন ডু, টেন্ডন কি করে মূলত, টেন্ডন কোন কাজ করে, টেন্ডন কি করে। আমি কিন্তু এখানে একটা টেন্ডন এঁকে তোমাদেরকে দেখাইছি, তোমাদের একটু কমেন্টে বলতে হবে যে টেন্ডন আসলে কাজটা কি করে, টেন্ডন কি গুরুত্বপূর্ণ কাজটা করতেছে তোমাদের এখন বলতে হবে। ঠিক আছে, টেন্ডন কি কাজটা করে। তেমনি এখান থেকে একটা পেশি আসবে এইভাবে, সরি, পেশি তো আমি লাল কালি দিয়ে আঁকাবো। ধরো এই যে একটা পেশি আসলো, এই পেশি তন্তু। সবাই একটু কমেন্টে আমাকে লিখে জানাও তো, পেশি টেন্ডন কি কাজ করতেছে। এই ধরো পেশি তন্তু, পেশি তন্তু। দেখো, পেশি তো পেশিকে কার সাথে যুক্ত করলো, হাড়ের সাথে যুক্ত করলো। পেশিকে কার সাথে যুক্ত করলো, পেশিকে হচ্ছে হাড়ের সাথে যুক্ত করলো। পেশিকে যুক্ত রাখে না, টেন্ডন পেশি ও অস্থিকে যুক্ত রাখে, পেশি এবং অস্থিকে যুক্ত রাখে। তাহলে আমি যদি এখানে বলি যে মাসেল প্লাস বোনস, মাসেল প্লাস বোনস, এই কাজটা যদি আমাকে করতে হয়, তাহলে আমার লাগবে টেন্ডন। মাসেল প্লাস বোন এরকম যদি আমার করতে হয়, তাহলে এখানে আমার কি লাগবে, টেন্ডন লাগবে। তাহলে মাসেলকে বোনসের সাথে অ্যাটাচ করার কাজটা কে করে,
টেন্ডন করে। মাসেলকে বোনসের সাথে অ্যাটাচ করার কাজটা কে করে? টেন্ডন করে। আর যদি আমি এভাবে বলি বোনস প্লাস বোনস, আমি যদি এভাবে বলি বোনস প্লাস বোনস, একটা বোনসের সাথে একটা বোনসকে যদি অ্যাটাচ করতে হয় তাহলে আমার এখানে কি লাগবে? লিগামেন্ট। তাহলে এখানে আমার কি লাগবে? লিগামেন্ট। এখানে লাগবে আমার হচ্ছে লিগামেন্ট। বুঝছো? তাহলে দুটা অস্থিকে কানেক্ট করার জন্য আমার লাগবে লিগামেন্ট, আর একটা মাসেল একটা মাসেল একটা বোনসের মধ্যে যে কানেকশন, এটার জন্য আমার লাগবে হচ্ছে কি? টেন্ডন। আচ্ছা, লিগামেন্টের মধ্যে একটা নাম তোমাদের আমি একটু বলি, এই লিগামেন্টের নামটা একটু জেনে রাখো, এসিএল। এসিএল, এই এসিএল নামটা একটু ভালো করে মনে রাখো। এসিএল নামটা ভালো করে মনে রাখো। এসিএলটা কি? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এসিএল এর মানে কি? এসিএল এর মানে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ঠিক আছে, সামনের দিকে ক্রুশিয়েট। ক্রুশিয়েট মানে কি? খুবই পেইনফুল। তোমরা যারা হ্যারি পটার দেখছো, হ্যারি পটারে কিন্তু একটা কার্স আছে বা একটা মন্ত্র আছে যেটাকে হচ্ছে কি বলা হয়? ক্রুশিয়েট বলা হয়। ঠিক আছে, ক্রুশিয়েট মানে কি? যন্ত্রণা। ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানে কি? খুবই যন্ত্রণাদায়ক। অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা সামনে হাঁটুর সামনের দিকে থাকে। ঠিক আছে, এসিএল লিগামেন্ট যেটা। ঠিক আছে, এই এসিএল লিগামেন্টটা কেন ক্রুশিয়েট নাম বলছে জানো, এবং কেন এটা মারাত্মক? এটা মারাত্মক এই কারণেই যে এই লিগামেন্টটা যদি কারো ছিঁড়ে যায়, এই অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা আছে, এই লিগামেন্টটা যদি কারো ছিঁড়ে যায়, এটা হাঁটুর কাছাকাছি থাকে, তাহলে যেই কারণে যেই ঝামেলাটা হবে, এই লিগামেন্টটা মাসল মানে সার্জারি করেও কানেক্ট করা মানে অত সহজে কিন্তু জোড়া লাগানো যায় না। এবং আমাদের যে সবার প্রিয় ফেমাস ক্রিকেটার, আমাদের জাতীয় দলের গর্ব, আমাদের মাশরাফি বিন মুর্তজা, উনার যে সার্জারিটা, উনার কিন্তু এই এসিএল লিগামেন্ট, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হাঁটুর কাছাকাছি থাকে, ভিতর দিয়ে যায়, এই যে এইভাবে ভিতর দিয়ে চলে যায় অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা হাঁটুর কাছ দিয়ে। তো এই লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছিল, এবং এই লিগামেন্টটা ছিঁড়ে যাওয়ার কারণে ওনাকে কিন্তু সার্জারি করতে হয়েছে, মানে এটা খুবই পেইনফুল। অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট খুবই পেইনফুল, মনে রাখতে হবে। এসিএল, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, CRUCIATE, ক্রুশিয়েট, CRUCIATE, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, সামনের দিকে ক্রুশিয়েট লিগামেন্ট, খুবই পেইনফুল। এই লিগামেন্টটা যদি ছিঁড়ে যায়, তাহলে খুবই পেইন হয়। লিগামেন্ট ছিঁড়ার কাহিনীতে আমরা এখানে আরেকটা এক্সাম্পলটা তোমাদের তুলতে পারি। তোমাদের তোমাদের তো আগে হাড় ভাঙা তোমাদের শিখাইছিলাম, তাই না? অস্থিভঙ্গ শিখাইছিলাম, 3 রকমের অস্থিভঙ্গ তোমাদের শিখাইছিলাম, মনে আছে? কমেন্টে কেউ আমাকে বলতে পারবা যে আমরা যে 3 রকমের অস্থিভঙ্গ শিখছিলাম? তোমরা কি কেউ একটু কমেন্টে আমাকে বলতে পারবা যে যে 3 রকমের অস্থিভঙ্গ আমরা শিখছি? কি কি অস্থিভঙ্গ আমরা শিখছি? সাধারণ অস্থিভঙ্গ, আমরা শিখছি যৌগিক অস্থিভঙ্গ, আমরা শিখছি জটিল অস্থিভঙ্গ। 3 রকম অস্থিভঙ্গ আমরা অলরেডি শিখে ফেলছি। যে 3 রকমের অস্থিভঙ্গ যে আমাদের আছে, এই 3 রকম অস্থিভঙ্গের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, হাড্ডি ভেঙে গেছে, হাড্ডি ভেঙে বার হয়ে গেছে, অথবা ভিতরে টুকরা টুকরা হয়ে গেছে, অথবা ভিতরে ফেটে গেছে বা চিপ ধরছে, এগুলো আমরা শিখছি, বিভিন্ন রকমের অস্থিভঙ্গ দেখছি। কিন্তু তারপরে কিন্তু আমাদের আরো দুটো রোগ আমাদের আছে হাড় সংক্রান্ত। এই চলন অঙ্গ চলনার চ্যাপ্টারে আরো 2টা রোগের দেওয়া আছে, যেটা কিনা আমাদের এই কঙ্কাল তন্ত্রের সাথে কানেক্টেড। রোগ বলতে কি দুর্ঘটনার কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ডিসলোকেশন বা স্থানচ্যুতি, আর একটা হচ্ছে স্প্রেইন বা মচকানো। কি কি আছে? স্থানচ্যুতি আর মচকানো, ডিসলোকেশন এন্ড স্প্রেইন, এই দুটো রোগ কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। ভেরি গুড, তোমরা সবাই কমেন্টে রাইট আনসার দিচ্ছ। তাহলে আমাদের কিন্তু আরো 2টা রোগ আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, যেটাকে আমরা স্থানচ্যুতি বলি, সেখানে কি হয়? জয়েন্টটা থেকে সরে যায়, এই জয়েন্টটা থেকে হাড় সরে যায়। যেমন এখানে যে পেটেলা, হাঁটুর যে পাটি, পেটেলা সরে যেতে পারে। তারপর ধরো আমাদের জয়েন্ট, এই যে এই হাতের ক্ষেত্রে, জয়েন্টের ক্ষেত্রে বেশি ঝামেলাটা হয়। এখানে তো বল ও কোটর জয়েন্ট আছে, এখানে একটা বল এন্ড সকেট জয়েন্ট। ঠিক আছে, এই যে এরকম, এটা হচ্ছে সকেট, এটা হচ্ছে বল। ঠিক আছে, তোমাদের কিন্তু আগে দেখাইছি গ্লেনোয়েড গহ্বর। ঠিক আছে, এভাবে করে বল আর কোটর তোমাদের কিন্তু আগে দেখছি, বল এন্ড সকেট। তো এই বল এন্ড সকেটের মাঝখান থেকে ধরো কোনো কারণে এখানে যেমন হিউমেরাসটা আছে, হিউমেরাসটা ধরো ডিসলোকেট হয়ে গেল, সরে গেল, এটাকে ডিসলোকেশন বলে। ডিসলোকেশন বা এটাকে বলা হয় স্থানচ্যুতি বা ডিসলোকেশন। এরকম যে কোনো জায়গায় হতে পারে। হাঁটুর প্লেটের ক্ষেত্রে অনেক বেশি হয়, হাঁটুর যে পাটি, এই যে প্যাটেলা, এক্ষেত্রে অনেক বেশি হয়, এখান থেকে সরে যেতে পারে, ডিসলোকেশন। এক্ষেত্রে ডাক্তারের কাছে অবশ্যই নিতে হবে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আরেকটা আছে হচ্ছে মচকানো, স্প্রেইন। ঠিক আছে, স্প্রেইন বা মচকানো, সেখানে কি হয়? সেখানে বেসিক্যালি এই যে লিগামেন্টের কথা বললাম, আমরা যে লিগামেন্ট পড়ছি, এই লিগামেন্ট ছিঁড়ে যায়, পা মচকায় যায় না, অনেকের পা মচকায় যায়, খুবই পেইনফুল, তাই না? পা মচকায় যায়। তো পা মচকায় যখন যায়, তখন কিন্তু এই যে এই লিগামেন্ট ছিঁড়ে যায়। তো কিছু কিছু লিগামেন্ট ছিঁড়ে অটোমেটিক ঠিক হয়ে যায়, কতটুকু ছিঁড়ছে তার উপর ডিপেন্ড করে। লিগামেন্ট যদি মাত্রাতিরিক্ত ছিঁড়ে যায়, সেটা পা হোক আর যেখানেই হোক না কেন, মাত্রাতিরিক্ত লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তুমি তো হাঁটতে তো পারবাই না, নাড়াইতেও পারবা না, পা টানা দিয়ে রাখা লাগবে, এমনকি সার্জারিও করা লাগতে পারে। যেমন ধরো এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেলে সার্জারি ছাড়া কোনো ওয়ে নাই।
বুঝছো? তাই আমরা ডিসলোকেশন আর স্প্রেন এটা আমরা আগেও একবার আলোচনা করছি, আজকে আবার একটু আলোচনা করলাম, পরে আবার তোমাদের কথাবার্তা বলবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তাই দেখো আমরা একটা কঙ্কাল তন্ত্রের মধ্যে কি কি জিনিস পাইলাম, আমরা বোন পাইলাম, আমরা কার্টিলেজ পাইলাম, আমরা লিগামেন্ট পাইলাম, আমরা টেন্ডন পাইলাম। আরেকটা জিনিস, এই পুরো যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় জয়েন্ট। এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় জয়েন্ট। তো সর্বশেষ যে উপাদানটা আমরা পাবো সেটা হচ্ছে জয়েন্ট। জয়েন্ট, JOINT। তাহলে আমরা যদি বলি স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্ট কি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম মানে কি? কঙ্কাল তন্ত্রের কম্পোনেন্ট বা কঙ্কাল তন্ত্রের উপাদান কি কি। তাহলে যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি এখন কমেন্টে আমাকে আনসার লিখতে পারবা? কঙ্কাল তন্ত্রের উপাদান হচ্ছে 5টা। কঙ্কাল তন্ত্রের উপাদান হচ্ছে 5টা। তোমরা কি 5টার নাম আমাকে লিখে দিতে পারবা? কঙ্কাল তন্ত্রের উপাদান, কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, তোমরা কি লিখতে পারবা? কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, কুইকলি একটু কমেন্ট আমাকে লিখে দাও। কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, বা কঙ্কালতন্ত্রের 5টি গঠন, কঙ্কালতন্ত্রের 5টি উপাদান কি কি? অস্থি, তৌনাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি। অস্থি, তৌনাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি। বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট। বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট। এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে ওইভাবে করে ডিরেক্টলি দেওয়া নাই। তোমাদের বইয়ের মধ্যে বেশ কয়েকটা অস্থিসন্ধি নিয়ে আলোচনা করছে, যে অস্থিসন্ধি নিয়ে পরে আমি অন্য সময় কথাবার্তা বলবো। অস্থিসন্ধি নিয়ে এখানে আরও আলোচনার অনেক ব্যাপার আছে, তোমাদের কথা বলবো না, সমস্যা নেই। যেমন অনরস্থিসন্ধি, আংশিক সচল অস্থিসন্ধি, সাইনোবেল অস্থিসন্ধি, এগুলো নিয়ে তোমাদের বলছে, ঠিক আছে? সেগুলো নিয়ে পরে আমাদের আলোচনার সুযোগ আছে। বাট এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু ক্লিয়ারলি দেওয়া নাই। ভেরি গুড, ভেরি গুড। আয়েশা মিম, আমির, আরাফাত, পুষ্পা আক্তার, তাবাসসুম তালুকদার, সবাই রাইট, সবাই লিখতেছো। তো তোমরা একটু ক্লাসটাকে এখন শেয়ার দিয়ে দাও তো, আমি 5 থেকে 0 গুনবো, ততক্ষণ একটু তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলবা। আর এখন একটা অ্যানাউন্সমেন্ট দিব আর কি তোমাদের জন্য। অ্যানাউন্সমেন্ট বলতে পুরাতন কোনো অ্যানাউন্সমেন্ট না, মানে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট না। আজকে মাত্র 14 জন ক্লাসটা শেয়ার দিছো, 216 জন মাত্র ক্লাসটা রিয়াকশন দিছো। কেন রে ভাই, তোমাদের কি এখন শুক্রবার ক্লাস করতে ভালো লাগে না? একটু বলো তো কুইকলি। তো কুইকলি একটু ক্লাসটাকে শেয়ার দাও। 5 থেকে 0 গুনবো, তোমার ক্লাসটাকে শেয়ার করে ফেলবা। 5, 4, 3, 2, 1, 0। আশা করি তোমরা ক্লাসটাকে শেয়ার করে ফেলছো। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন তোমাদের কয়েকটা জিনিস নিয়ে অ্যানাউন্সমেন্ট। তোমাদের অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া একটু মেডিকেল কোর্স সম্পর্কে বলেন, বা মেডিকেল কোর্সটা আসলে কেমন হবে, বা মেডিকেল কোর্সটা আমরা এখন করাটা ঠিক হবে কিনা, নানান রকমের প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে। থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক না। সো আমি এগুলো নিয়ে একটু কথা বলি, একটু ছোট্ট করে, একটু বেশি সময় নিব না। এমএটি 2022, এমইডি 2022। এখন এটা নিয়ে তোমাদের মনের মধ্যে বেশিরভাগেরই মানে প্রশ্ন হচ্ছে, এখনই কি শুরু করব? আমি এটা নিয়ে গত ক্লাসেও কথা বলছি। আমার কি এখনই শুরু করা উচিত? আমার কি এখনই শুরু করা উচিত? দেখো, কেন এখনই শুরু করা উচিত? এখনই শুরু করা উচিত এটা ফিল করতে পারছি বলেই কিন্তু তোমাদের জন্য আমি এখন শুরু করেছি। 21 ব্যাচ থেকে শিক্ষা নাও। 2021 ব্যাচের থেকে শিক্ষা। 21 ব্যাচের থেকে কি শিক্ষা? দেখো, তোমরা কিন্তু আমাদের কাছে পরে পড়তে আসবা ইনশাল্লাহ, আমি জানি, কারণ তোমরা ভাইয়াদেরকে অনেক ভালোবাসো। শেষ সময় যখন আমি কোর্সটাকে একদম শেষ সময় যখন তোমাদের জন্য ইন্ট্রোডিউস করবো, অর্থাৎ ইন্টার পরীক্ষা দেওয়ার পরে, তো তোমাদের আমি জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আগস্টের 22 তারিখ পরীক্ষা, ধরা যেতে পারে সেপ্টেম্বরের 22 পর্যন্ত প্র্যাকটিক্যাল পর্যন্ত তোমাদের লাগবে, সেপ্টেম্বর 22 পর্যন্ত। আচ্ছা, এই বছর, এবার একটু এই বছরের দিকে দেখো, আমি তোমার হাতে কলমে দেখাই দিচ্ছি। ডিসেম্বর 20 তারিখে সম্ভবত এবার তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 2021-এ, মানে 21 ব্যাচের। এবং এপ্রিলের 1 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। তাহলে দেখো, মাঝখানে জানুয়ারি 20, ফেব্রুয়ারি 20,
মার্চ 20 আর মোটামুটি এপ্রিলের 10 দিন। তা মোটামুটি কতদিন তুমি এখানে পাইছো? আমি যদি ভুল না করে থাকি, ডিসেম্বরের জন্য তুমি পাইছো 10 দিন, জানুয়ারির জন্য তুমি পাইছো 30 দিন, ফেব্রুয়ারির জন্য পাইছো তুমি ধরো 30 দিন, মার্চের জন্য পাইছো তুমি 30 দিন, 100 দিন তুমি পাইছো। মানে তোমার হাতে তোমাকে সময় দেওয়া হয়েছে 3 মান্থস। দেখো আমাদের রিস্ক ফ্যাক্টর হিসাব করে আগাইতে হয়, আমাদের অনেক রিস্ক ফ্যাক্টর হিসাব করে আমাদের সামনে আসতে হয়। ঠিক আছে, তাহলে 3 মাস। মেডিকেল এই কাজই করে, 3 থেকে 3.5 মাস সময় দেয়, এর বেশি সময় দেয় না, অন্য যে যাই করুক না কেন। তাহলে তোমার যদি পরীক্ষা শেষ হয় সেপ্টেম্বরের 22 তারিখে, তোমার যদি সেপ্টেম্বরের 22 তারিখে মেডিকেল বোর্ড পরীক্ষা শেষ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার, কারণ এটা বরাবরই হয়ে আসছে, 3 থেকে 3.5 মাস সময় দেয়। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের 22 তারিখের মধ্যে একটা ডিসিশন আসবে, অথবা সহজ ভাষায় আর্লি জানুয়ারি, আর্লি জানুয়ারি 2023। আমরা ধরে নিতে পারি, রিস্ক ফ্যাক্টর ধরে নিলাম আমরা, আর্লি জানুয়ারি 2023। আর্লি জানুয়ারি মানে জানুয়ারির প্রথম সপ্তাহ হওয়ার সম্ভাবনা মেডিকেল ভর্তি পরীক্ষা, 2022 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি রিস্ক ফ্যাক্টর হিসাব করে। যদি বেশি সময় পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় এবছর যা হইলো। প্রথম হিসাব। দ্বিতীয় হিসাব, দ্বিতীয় হিসাবটা কি? সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে ফুল সিলেবাস ক্যালকুলেশন, ফুল সিলেবাস ক্যালকুলেশন। এখন এই বছর তোমরা দেখছো মেডিকেল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসে, 95% প্রশ্ন তোমরা বলছো শর্ট সিলেবাস থেকে আসছে। ট্রু। বায়োলজির কথা যদি বলি, বায়োলজিতে 23টা MCQ আসছে শর্ট সিলেবাস থেকে, বা 7টা আসছে ফুল সিলেবাস থেকে। এখন ফুল সিলেবাস থেকে কিছু হলেও তো আসছে, এই 7 নম্বরের জন্য তো অনেক কিছু হয়ে যায়। 22 ব্যাচে অনেক সময় পাইছো তোমরা, তোমাদের যে এরকম স্টোরি ঘটবে এমন তো না। মেডিকেল এমন একটা জায়গা, এই বছর একটা করে তারপরে বছর একদম পুরো বিপরীত ঘটনা ঘটে যায়। 2019-20 সালের দিকে নগ্ন আবৃত বীজ অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসছিল। আমরা ধরে নিছি পরের বার 20-21 সালে মনে অনেক বেশি প্রশ্ন আসবে নগ্ন আবৃত বীজ অধ্যায় থেকে। আশ্চর্যের বিষয় হচ্ছে 2020-21 সালে নগ্ন বীজ আবৃত বীজ চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই দেয় নাই। খুব কষ্ট লাগছিল দেখে। আর এবার কি করলো দেখো, গতবার উদ্ভিদ সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসে না, 2টা বা 3টা প্রশ্ন আসছে। এবার এক উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন আসছে। বরাবর যেটা হয়ে থাকে, উদ্ভিদ বিজ্ঞান থেকে কম প্রশ্ন আসে, প্রাণী বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে। এবার কি করছে দেখো, উদ্ভিদ বিজ্ঞান থেকে 17টা প্রশ্ন দিচ্ছে, প্রাণী বিজ্ঞান থেকে 13টা প্রশ্ন দিচ্ছে। তার মানে কিন্তু কখনোই কিন্তু আগের প্যাটার্ন ফলো করে না। ইভেন 22 তারিখে ডেন্টাল ভর্তি পরীক্ষা, এমন কোনো গ্যারান্টি নাই যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস থেকে সব দিয়ে দিবে। এমনও হইতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস থেকে দিয়ে দিল, তখন তুমি কি করবা? আমরা বলতেছি না যে দিবে, বাট আমাদের তো রিস্ক ফ্যাক্টর চিন্তা করে রাখতে হয়। অনেকে এখন কি কাজ করতেছে জানো, ডেন্টালের জন্য খালি শর্ট সিলেবাস পড়তেছে, এটা বড় রকমের ধরা খেতে পারে। তো তোমাদের ক্ষেত্রে এরকম তো, কেন আমি তোমাদের জন্য রিস্ক নিব? আমাদের রিস্ক ফ্যাক্টরটা হিসাব করে আমাকে আগাইতে হবে। তবে আমি ধরে নিচ্ছি 3 মাস সময় তোমরা পাবা, রিস্ক ফ্যাক্টর ধরে নিয়ে তোমরা 3 মাস সময় তোমরা পাবা। ধরো তোমার শর্ট সিলেবাস তুমি প্রিপারেশন নিয়ে গেলা, ফুল সিলেবাস ধরলাই না, তুমি ভাবলা যাক 7 নাম্বার বা 8 নাম্বার 12 নাম্বার এটা আমার দরকার নাই, দাগাবো না। এমন যদি হয় যে 50% শর্ট সিলেবাস থেকে আসে, 50% ফুল সিলেবাস থেকে, হইতেই পারে, কেউ তো জানে না যে কি হবে। তোমাদের সময় পাই দিচ্ছ তোমরা 3 মাস। আচ্ছা, 21 ব্যাচের থেকে কি শিক্ষা নিব আমরা? 21 ব্যাচের থেকে শিক্ষা নিব, 21 ব্যাচ যারা কিনা হঠাৎ করে জানতে পারে তাদেরকে ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে। এখানে যদি 21 ব্যাচের কেউ থাকে এবং আমার মেডি বায়োলজি কোর্সে যদি কেউ থাকে, সে বলতে পারবে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে এবং তাদের কি পরিমাণ কষ্ট হয়েছে। আমি যদি সত্যি বলি এইবার 21 ব্যাচের ফুল বায়োলজি সিলেবাস শেষ করতে যে আমি নিজে হিমশিম খেয়ে গেছি, আমি শুভ্র ভাই হিমশিম খেয়ে গেছি। তাহলে স্টুডেন্টের কি পরিমাণ কষ্ট হয়েছে? কেউ কি আসো এখানে 21 ব্যাচের আমার স্টুডেন্ট যারা মেডি বায়োলজি বা ভার্সিটি প্লাস মেডি বায়োলজি কোর্সে ছিলাম? আমি নিজে হিমশিম খাইছি, তাহলে আমার স্টুডেন্টগুলোর কি অবস্থা হয়েছে? রাফসান জানি নামে একটা স্টুডেন্ট ছিল আমার, খুবই প্রিয়, আমার সবাই প্রিয়। ও প্রায় আমাকে নক দিত, আমি সময় করে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। তো মাঝে মাঝে বলতো ভাই আর পারতেছি না, আর কত। তো কি পরিমাণ কষ্ট হয়েছে। এবং তোমার কি মনে হয় 3 মাসে তোমার বায়োলজির চ্যাপ্টার আছে 24টা, শর্ট সিলেবাসে আছে 14টা, মাঝখানে 10টা চ্যাপ্টার তুমি কোনোদিন ধরোই নাই? ঠিক আছে, তাসমিয়া সানজু বলতেছে ভাইয়া প্রচুর কষ্ট হয়েছে শেষ করতে, কেউ জানুক না জানুক। ট্রু। আর এই শেষ মানে কিন্তু ওই শেষ না, এটা কিন্তু জাতের শেষ না,
যে মোহনা তালুকদার তুমি 22 ব্যাচ, বাট সে কিন্তু ছিল 21 ব্যাচের কোর্সের মধ্যে, সে জানে। শহীদুল ইসলাম শাহিদ, সে কিন্তু আছে। তোমরা একটু বলো কেমন কষ্ট হয়েছে। আচ্ছা, 21 ব্যাচে যারা যারা আসো, তোমরা যদি একটু 4টা মাস সময় বেশি পাইতা কেমন কেমন হইতো? 21 ব্যাচে যারা আছো, তোমরা যদি 4টা মাস সময় বেশি পাইতা তাহলে কেমন হইতো? বা 3টা মাস সময় যদি বেশি পাইতা তাহলে কেমন হইতো প্রিপারেশনটা? আমি তো তোমাদের শুধু বায়োলজি নিয়ে স্ট্রেস দিছি, ফিজিক্স কেমিস্ট্রি জিকে তো ছিলই, ওইগুলো তো বুঝতেই পারতেছো। যদি তারা 3টা থেকে 4টা মাস সময় যদি বেশি পাইতো। এখানে 23 ব্যাচের কেউ আসো? 23 ব্যাচের এখানে কেউ আসো? থাকলে একটু রিপ্লাই দিও। 23 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য বলতেছি, 3 মাসে তোমাদের ভাইয়া পুরা ফুল সিলেবাস শেষ করছে। তাহলে তারা যদি 10 মাস পাইতো তাহলে কেমন হইতো? 10 মাস পাইলে সেই প্রিপারেশনটা কতটা ভালো হইতো? 23 ব্যাচ তোমরা এখন সেই সময় আছো। আমি খালি একটা কথাই বলতেছি, লাস্টের 3 মাস কোচিং করে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট। পায় না যে তা না, পায়, অনেকেই পাবে, অনেকেই পাবে, বাট কতটুকু ডিফিকাল্ট। তারপরে আবার বলি, সেখানে আছে সেকেন্ড টাইমার। কথাগুলো একটু মন দিয়ে শোনো। সাথে কি আছে? সেকেন্ড টাইমার আছে। সেকেন্ড টাইমের হিসাবটা কতটুকু ডিফিকাল্ট তোমরা একটু হিসাব করো। সেকেন্ড টাইমাররা কিন্তু এই যে ডেন্টাল পরীক্ষা দিবে, ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবে জুন জুলাই, এরপর থেকে কিন্তু সেকেন্ড টাইমাররা প্রিপারেশন নেওয়া শুরু করবে। তারা আগে 1 বছর পড়ছে, এখন আবার 6-7 মাস পড়বে, তাদের সাথে তোমাকে বিট করতে হবে। তার মানে তোমাদের উচিত আর্লি প্রিপারেশন নেওয়া। কারণ ধরে নাও তুমি ইন্টার পরীক্ষার পরে, বোর্ড পরীক্ষার পরে 3 মাস সময় পাচ্ছ, আর এখন থেকে যদি তুমি শুরু করো তাহলে এপ্রিল মে জুন জুলাই, সরি এপ্রিল তো চলে যাবে, মে জুন জুলাই আগস্ট, মানে 4 মাস তুমি সময় পাবা। তাহলে এখানে 4 মাস, এখানে 3 মাস, 7 মাস। ইটস এ ভেরি নাইস টাইম। সেকেন্ড টাইমারে কিন্তু 7 মাসই সময় পায়, এই জন্য এখন শুরু করো। বুঝতে পারছো? তার মানে হচ্ছে 21 ব্যাচ থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে 3 মাস কোয়াইট ডিফিকাল্ট, বা তার আগে যদি 4 মাস অ্যাড হয় তাহলে আমাদের হবে 7 মাস। 7 মাস আমাদের জন্য অনেক ভালো। আচ্ছা, এখন এই যে 4 মাস, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার তো বোর্ড প্রিপারেশন ভালো না, আমার যদি ইন্টার রেজাল্ট খারাপ হয়? ভালো কথা, ইন্টার যদি রেজাল্ট খারাপ হয় তুমি আগে থেকেই পিছিয়ে যাবা। তুমি আগে থেকেই পিছিয়ে যাবা তোমার যদি ইন্টার রেজাল্ট খারাপ হয়। বুঝছো? তাহলে তোমার এইচএসসি রেজাল্টটাও খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। এইচএসসি রেজাল্ট ঠিক করা তো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন এই যে 4 মাস থাকবা, এই 4 মাস কি তুমি শুধু মেডিকেলের জন্যই পড়বা? না, এই 4 মাসে তুমি কি করতে পারো? এই 4 মাসে শর্ট সিলেবাস পড়বা তোমরা, শর্ট সিলেবাস পড়বা, অবশ্যই শর্ট সিলেবাস পড়বা, প্লাস শর্ট সিলেবাস এমএটি প্রিপারেশন। এমএটি মানে কি? মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন কতটুকুর জন্য? শর্ট সিলেবাসের জন্য। নর্মাল একটা হিসাব দেখো, তুমি তোমার শর্ট সিলেবাসে আছে কতটুকু? বায়োলজির ক্ষেত্রে যদি বলি 14টা চ্যাপ্টার, তাহলে বাকি থাকলো 10টা চ্যাপ্টার। ফিজিক্সের ক্ষেত্রে এরকম 8-10টা চ্যাপ্টার থাকবে। কেমিস্ট্রির ক্ষেত্রে তো 2-3টে চ্যাপ্টার ফাঁকে 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 ঢুকাই দিচ্ছে। তার মানে লাস্টের 3 মাসে তুমি ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো তুমি পড়ে ফেলতে পারবা। তার মানে মোদ্দা কথা হচ্ছে, এমন যদি করো তুমি প্রথম 4 মাসে তুমি শর্ট সিলেবাসটা শেষ করলা এবং সেটা ম্যাটের প্রিপারেশন নিয়ে শেষ করলা, এবং লাস্টের 3 মাস তুমি কি করলা? ফুল সিলেবাসের বাকি অধ্যায় করলা। আচ্ছা, ফুল সিলেবাসের বাকি অধ্যায় করার জন্য, এখানে কথা শেষ না, কথা আরো আছে। ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো করার জন্য তোমার 2 মাসই যথেষ্ট। ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো করার জন্য তোমার 2 মাসই যথেষ্ট। তাহলে বাকি 1 মাস কি করবা? রিভিশন দিবা। বাকি 1 মাস তুমি কি করবা? রিভিশন দিবা। কি রিভিশন দিবা? শর্ট সিলেবাস যেটা পড়ে আসছে সেটা আবার রিভিশন দিবা। কত সুন্দর প্ল্যান দেখো। তাহলে আমি আবার বলি, এখন 4 মাস তুমি শর্ট সিলেবাস পড়বা, বোর্ডের জন্য পড়বা, আর ডেইলি 2 ঘন্টা সময় রাখবা মেডিকেলের জন্য। জাস্ট 2 ঘন্টা, বেশি না, জাস্ট 2 ঘন্টা সময় রাখবা মেডিকেলের জন্য। ঠিক আছে? এবং খেয়াল করে দেখো,
এই শর্ট সিলেবাসটা তুমি যখন পড়বা বায়োলজির জন্য, বায়োলজি যখন তুমি শর্ট সিলেবাস পড়বা তখন মেডিকেল প্রিপারেশন এমনিই হয়ে যাবে। কারণ আমি যেভাবে পড়াই মেডিকেল একসাথে পড়াই দিই, তার মানে বায়োলজি তোমার আলাদা কোনো প্রিপারেশন প্রয়োজন পড়তেছে না। ফিজিক্স কেমিস্ট্রিতে আসি, ফিজিক্স কেমিস্ট্রিতে শর্ট সিলেবাস আমরা পুরোপুরি শেষ করে দেবো এরকম না, আমরা এটা কথা দিচ্ছি না যে পুরোপুরি শেষ করে দিব, ডিপেন্ডিং অন অপার ভাই, চিন্ময় ভাই, নাজমুস সাকিব, তার উপরে। সাকিব বলছে সে পুরোপুরি শর্ট সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করবে। ফিজিক্সের ক্ষেত্রে অপার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাই বলছে যে চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আগে প্রায়োরিটি দিয়ে শেষ করে দিব। আমরা কথা দিচ্ছি না যে সব শেষ করবো, বাট শেষ করে দেওয়ার আমাদের চেষ্টা করবো আমরা, বাট নট লাইক বোর্ড। এটা কিন্তু বোর্ড না। বোর্ড এক্সামের জন্য প্রিপারেশনের জন্য যে অঙ্কগুলো দরকার সেটা তোমরা নিজেরা করবা, বাট বেসিকটা তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রির যে বেসিকটা আছে, কারণ এই বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে তোমরা হয়তো খেয়াল করে দেখছো, এই বছর ভর্তি পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কোত্থেকে আসছে, বেসিকের জায়গা থেকে আসছে। এবং অপার ভাই, চিন্ময় ভাই, নাজমুস সাকিব, লালন স্যার, এরা বেসিকের বস, তোমাদের বেসিকের জায়গাগুলো ক্লিয়ার করে দিবে। অ্যাটলিস্ট এই বেসিক ক্লাসগুলো করে তোমার মেডিকেলের জায়গাটা হয়ে যাবে, কারণ তোমাকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে, লেকচার স্লাইড দেওয়া হবে। এবার এই বেসিকগুলো ক্লিয়ার করতে তারপর যদি তুমি নিজেও বাসায় বসে বোর্ডের জন্য প্রিপারেশন নাও, দেখবে তোমার অঙ্কগুলো করতে সহজ হচ্ছে। আমরা বলতেছি না যে তোমাদের বোর্ডের অঙ্ক করাই দিব, এই কথা আমরা দিচ্ছি না, কেউ ভুল বুঝো না। আমরা মেডিকেলের জন্য যে অঙ্কগুলো লাগে সেগুলো করাবো ফিজিক্স কেমিস্ট্রিতে, বাট এমনভাবে বেসিক দিয়ে করানো হবে, ওই বেসিকটা দিয়ে তুমি চাইলে বাসায় বসে নিজে আরেকটু চেষ্টা করলে তুমি পারবা, কারণ তোমরা তো কেউ না কোনো না কোনো কোর্সে তোমরা আসো। তার মানে কি হচ্ছে, এই 4 মাস তোমার কোনো স্ট্রেস হচ্ছেই না, বরঞ্চ শর্ট সিলেবাসটা আরো জোরালোভাবে পড়া হচ্ছে। এবং এই 4 মাস তুমি এমনভাবে পড়লা যে পরের 3 মাস তুমি খালি ফুল সিলেবাসে বাকি চ্যাপ্টারগুলো পড়লেই তোমার চলতেছে। তারপরে প্রথম 2 মাস ফুল সিলেবাসে বাকি চ্যাপ্টার পড়বা, আর লাস্টের 1 মাস আবার আগেগুলো রিভিশন। কত সুন্দর প্ল্যান! এরকম একটা প্ল্যান যদি থাকে, একজন প্রশ্ন করছে ভাইয়া জীববিজ্ঞান 10টা অধ্যায়কে 2 মাসে শেষ করা সম্ভব? আচ্ছা আমি একটু বলতেছি। 2 মাসে টোটাল চ্যাপ্টার থাকবে, টোটাল সপ্তাহ থাকবে 8টা, এবং টোটাল ক্লাস পাবো তোমার 18টা। 18টা ক্লাসে 10টা চ্যাপ্টার শেষ করা যাবে। কেমনে যাবে? কারণ এখানে তো তোমার বোর্ডের জন্য পড়া লাগছে না, খালি মেডিকেলের জন্য। আমি অলরেডি করে দিছি। 18 ক্লাসে 10 চ্যাপ্টার শেষ করা কোনো বিষয় না, ইজিলি পসিবল। কারণ তখন তো তোমার অন্য কোনো পড়া নাই, তখন তো তোমার বোর্ডের পড়া নাই, তখন তো তোমার শুধুমাত্র অ্যাডমিশনের পড়া। সো তুমি পারবা, এটা আমার দায়িত্ব, এটা তোমার টেনশন করা লাগবে না, বুঝছো? এই জন্যই করা, যাতে তোমার লাস্টের সময় তুমি প্যানিক না। এখন তুমি দেখো 4 মাস যোগ 3 মাস 7 মাসের প্রিপারেশন তুমি লাস্টের 3 মাসে নিতে চাও, তখন তোমার কেমন হবে? এটাই তোমার কাছে প্রশ্ন আমার। 4 মাস প্লাস 3 মাসের প্রিপারেশন তুমি যখন, মানে 7 মাসের প্রিপারেশন যখন তুমি 3 মাসে নিতে যাবা, তখন তোমার কি অবস্থা হবে? এখন তুমি নয় বোর্ডে A+ পেয়ে গেলা, এখন তুমি নয় বোর্ডে A+ পেয়ে গেলা, তুমি কি A+ ধুয়ে কি পানি খাবা? আমার প্রথম কথা হচ্ছে এটা। আমাদের প্রথম প্রশ্ন, তুমি কি A+ ধুয়ে পানি খাবা? আচ্ছা বললাম যে মেডিকেলের জন্য তুমি 2 ঘন্টা প্রিপারেশন নাও প্রতিদিন। এই 2 ঘন্টা তো তোমার ভাই বোর্ডের জন্য কাজে লাগতেছে, এই 2 ঘন্টা তোমার বোর্ডের জন্য তো কাজে লাগতেছে। একজন প্রশ্ন করছে ভাইয়া ভার্সিটি আর মেডিকেলের প্রিপারেশন একসাথে নেওয়া কি ঠিক হবে? চরম মাত্রার ভুল কাজ হবে। আগে মেডিকেলের প্রিপারেশন নাও, অথবা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও, না হলে পরে ভার্সিটি। শোনো, এটা সত্যি কথা বলি, আমি যখন কোচিং করাইতাম উদ্বাসে তখন আমি খেয়াল করে দেখছি, যারা মেডিকেলের প্রিপারেশন নেয় বাট মেডিকেলের চান্স পায় তাদের কোনো না কোনো ভার্সিটি হয়ে যায়। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বাট ইঞ্জিনিয়ারিং চান্স পায় না তাদের কোনো না কোনো ভার্সিটি হয়ে যায়। বা যারা ভার্সিটি প্রিপারেশন নেয়, ভার্সিটি যদি না হয় মেডিকেলও হয় না, ইঞ্জিনিয়ারিং হয় না, কোনো কিছুই হয় না। যাদের মধ্যে সেলফ কনফিডেন্স কম, মনে করো আমি ইঞ্জিনিয়ারিংও পাবো না, ভার্সিটিও পাবো না, মেডিকেলও পাবো না, তারা যে বেশিরভাগ ভার্সিটিতে ভর্তি হয়। বাট কিছু স্টুডেন্ট আছে তারা ভার্সিটি পর ডেডিকেটেড, তাদের হিসাব আলাদা, এরকমও তো আছে অনেকে। তো আমি মনে করি আইদার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত, না হলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত, না হলে কোনো একটা ভার্সিটিতে তোমার অন্তত হয়ে যাবে। কারণ দেখো মেডিকেল পরীক্ষাগুলো সবসময় আগে আগে হয়ে যায়, যে এপ্রিল মাসে মেডিকেল পরীক্ষা হয়ে গেল তোমাদের তাই হবে। তারপর তুমি 2 থেকে 3 মাস সময় পাবা ভার্সিটি প্রিপারেশনের জন্য। এপ্রিল মাসে মেডিকেল পরীক্ষা হয়েছে, জুন জুলাই হচ্ছে ভার্সিটি প্রিপারেশন, মাঝখানে তুমি 2 মাস সময় পাচ্ছ। এই 2 মাস ভার্সিটি ম্যাথ করার জন্য যথেষ্ট, এই 2 মাস ভার্সিটির জন্য বায়োলজি পড়ার জন্য যথেষ্ট। আমি মনে করি আইদার মেডিকেলে যাও অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যাও, বাট যেখানে যাও এখনই ঠিক করো। ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার সেম কথা, লাস্টের 3 মাসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া খুবই টাফ, যদিও ইঞ্জিনিয়ারিং শর্ট সিলেবাসেই হবে, বা লাস্টের 3 মাস খুবই টাফ। একটা কথা বলে রাখি, রাজুক, নরডেম, দিকরনিসা, আদমজি, XYZ যত কলেজ আছে নামি দামি কলেজ যেগুলোকে আমরা জানি, সেই সব স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে। কেন নটরডেম থেকে বেশি স্টুডেন্ট চান্স পায় আমাকে একটু বলো তো? কেন নটরডেম থেকে বেশি স্টুডেন্ট চান্স পায়? কেন বলো তো?
কারণ তারা ফার্স্ট ইয়ার থেকে নরওয়ে এমন একটা এনভায়রনমেন্ট দেয়, ফার্স্ট ইয়ার থেকে তুমি যেই বেঞ্চে বসছো তোমার পাশের স্টুডেন্ট দেখবা, তোমার পাশের বেঞ্চমেট দেখবা অ্যাডমিশনের বই কিনে পড়া শুরু করে দিছে। এরা এত অ্যাডভান্স, আমি নিজেও এটাই করছি। প্রথম 6 মাস আম্মুর অসুস্থতার কারণে হয়তো বা পড়তে পারিনি, বাট তারপর আমি নিজে একই কাজ করছি, বুঝছো? আমি সেম কাজ করছি। এমনি এমনি হয় না, একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। ফার্স্ট ইয়ার থেকে মাথা মধ্যে সেট হয়ে যায় আমাকে করতে হবে, আজে বাজে সময় নষ্ট করার সুযোগ নাই। তুমি যদি এখন থেকে এই 4 মাস ইউটিলাইজ করো, তোমার মাথার মধ্যে সেট থাকবে যে আমাকে মেডিকেলে পড়তে হবে, যার কারণে তোমার বোর্ড পরীক্ষাও ভালো হবে। তোমার মাথার মধ্যে যখন সেট হয়ে যাবে যে আমাকে মেডিকেলে পড়তে হবে, তাহলে তোমার বোর্ডের রেজাল্ট ঠিক করতে হবে, তাহলে তো মেডিকেল পরীক্ষা দিতেই পারবো না। তো তোমার প্রিপারেশন আরো ভালো হবে। আর এখন যদি তুমি অ্যাডমিশনের চিন্তা না করো, তাহলে কি হবে জানো? তাহলে আরে বোর্ডে আগে ঠিক করে, বোর্ডেও তোমার দেখবে এ প্লাস আসবে না, আল্লাহ যদি না বিপদ আপদ যদি না লেখে। আমি দেখছি একসময় কোচিং করাতে যেতাম, দেখতাম, জিজ্ঞাসা করতাম একাডেমিকে, এই কে কোথায় পড়বা, কোনো উত্তর নাই। বাট কয়েকজন ছিল, ভাই আমি মেডিকেলে পড়বো, আমি এখন থেকে মেডিকেলের জন্য পড়ছি, ভাই একটু যদি বলেন কেমনে পড়তে হয়। এরাই চান্স পায়, এরাই চান্স পায়। লাখ লাখ পরীক্ষার্থী, দেখো লাখ লাখ পরীক্ষার্থী, 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিছে, সিট কিন্তু মাত্র 4,500। আমাদের এই কোর্সে অলরেডি 820 জন ভর্তি হয়ে গেছে। বুঝতেছো অবস্থাটা? তুমি তো তাদের থেকে হয়তোবা পিছায় আসো, হয়তোবা পিছায় আসো। তুমি চিন্তা করে এই 3 মাস, তা মনে রাখবা ওই 820 থেকে তুমি কিন্তু 4 মাস পিছায় আসো। লাইফ ইজ এ রেস। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, সত্য কথা বলতেছি। বোর্ডের প্রিপারেশন নাও, বোর্ডে এ প্লাস আনো, কোনো সমস্যা নাই। লাস্টের কইটুক সময় তোমার কি মনে হয় ফুল সিলেবাসের জন্য এনাফ? আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি কি 2 মাসে বাকিটুকু কভার অবশ্যই হয়ে যাবে, কারণ শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সে আছে আমি যতটুকু জানি 8টা চ্যাপ্টার, সেম 2 মাসে শেষ করে দেওয়া যাবে, কারণ ফিজিক্স মেডিকেলের জন্য একদম পানি। মেডিকেলের ফিজিক্স কিন্তু পানি পানি। 21 ব্যাচের কেউ আসো, 21 ব্যাচের কেউ আসো, একটু বলো তো মেডিকেলের ফিজিক্স কত ইজি। আর কেমিস্ট্রি তো 8টা অধ্যায় এমনি শর্ট সিলেবাসে আছে, আর তোমাদের নাজমুস সাকিব ভাই তো প্রো, সো 2 মাসে হয়ে যাবে। আর জিকে ইংলিশ তো আছেই। আমি বলতেছি না আমার এখানে ভর্তি হওয়া লাগবে, ভাই আমার এখানে ভর্তি হওয়ার দরকার নাই। এমনিতে আমার অনেক স্টুডেন্ট, আমার 21 ব্যাচে 13,000 স্টুডেন্ট আছে। বাট আমি চাই তোমরা যেটাই করো না কোনো রাইট ডিসিশন নাও, ম্যানিপুলেট হয়েও না, তোমরা ম্যানিপুলেট হয়েও না। আমি কিন্তু এই কথাটা বিগত 3-4 বছর ধরে বলে আসছি, যতক্ষণ ধরে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, যতদিন ধরে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, আমি কিন্তু আমার স্টুডেন্টকে এই কথাগুলোই আমি বলি, এই কথাগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টকে বলি। আগে থেকে শুরু করো, আগে থেকে শুরু করো, ফার্স্ট ইয়ার থেকে শুরু করো। একটু খোঁজ নাও না নটরডেম কলেজে, একটু খোঁজ নাও হলি ক্রস কলেজে, একটু খোঁজ নাও ভিকারুন্নেসায়, একটু খোঁজ নাও আদমজিতে, দেখো তারা কি করে। অনেক 22 ব্যাচের স্টুডেন্ট পাবা যাদের ফুল সিলেবাস পড়া হয়ে গেছে মেডিকেলের জন্য, যখন তারা শুনছে যে মেডিকেলে ফুল সিলেবাস হবে। 21 ব্যাচের যখন অ্যানাউন্স করছে মেডিকেলে ফুল সিলেবাস হবে, তখন অনেকে মেডিকেলে ফুল সিলেবাস পড়া শুরু করে দিয়েছে অ্যাডমিশনের জন্য। তাহলে ভাই আমরা তো অনেক পিছায় আছি সেই হিসাব করলে। এখন তোমার কি মনে হয় আল্লাহ কাকে বেশি দিবে, যে বেশি কষ্ট করছে তারে, নাকি যে কষ্ট করে নাই তারে? অবশ্যই যে বেশি কষ্ট করছে তাকে দিবে। আর কিছু তো এক্সেপশনাল থাকেই যে লাস্টে 3 মাস করে পাওয়া যায়, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ভাইয়া ক্লাসগুলো কখন নেওয়া হবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 6 দিন ক্লাস হবে, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ক্লাসগুলো রাতেই নেওয়া হবে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, বায়োলজি ক্লাস সপ্তাহে 2 দিন, আর বাকি দিনগুলো একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা জিকে, এভাবে হবে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, এবং পরীক্ষা সেই লেভেলের পরীক্ষা নেবে, যে পরীক্ষার একটা বিষয়। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষা। মেডিকেল প্যাটার্নে পরীক্ষা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় ভুল করার কারণ কি জানো? কনফিডেন্সের অভাবে। কনফিডেন্সের অভাব কখন হয় জানো? যখন তুমি প্রিপারেশন কম নাও। বেশি বেশি করে প্রিপারেশন দিলে কনফিডেন্সটা ঠিক থাকে। কনফিডেন্স ঠিক রাখার জন্য বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। আর আমাদের এবার একমাত্র কাজ হচ্ছে পরীক্ষা। আমাদের একটা বড় টিম কাজ করতেছে 27 জনের, 27 না 17 এরকমই হবে আর কি, 20 জনের মতো, যারা খালি এক্সাম নিয়ে কাজ করতেছে, এবং সেখানে আমরা তো গাইডলাইন দিচ্ছি। এক্সাম তোমাদের কোশ্চেন বানানোর জন্য কাজ করতেছে, এক্সাম নিয়ে। প্রথম উইক থেকে এক্সাম শুরু হবে, প্রথম উইক থেকে জিকে ইংলিশ ক্লাস থাকবে। 1 সপ্তাহে জিকে ক্লাস হবে, 1 সপ্তাহে ইংলিশ ক্লাস হবে, 1 সপ্তাহে জিকে ক্লাস হবে, 1 সপ্তাহে ইংলিশ ক্লাস হবে, এভাবে চলবে। ঠিক আছে? জিকে ইংলিশে পর্যাপ্ত পরিমাণ ক্লাস দেওয়া হয়েছে, ইংলিশ ক্লাস দেওয়া হয়েছে 16টা, জিকে ক্লাস দেওয়া হয়েছে 8টা, আরও বেশি থাকবে, দরকার হলে আরও বাড়াবো।
ফিজিক্স ক্লাস 30টা, কেমিস্ট্রি ক্লাস 30টা, বায়োলজি ক্লাস তো 50টার মতো হবে। 23 ব্যাচ চাইলে জয়েন করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, আমি না করবো না, তোমাদের তো চাপ নাই, 23 ব্যাচে জয়েন করতে পারো, 23 ব্যাচ যারা আছে তারাও জয়েন করে ফেলতে পারো। এখন এত কিছু লাস্টের 3 মাস পড়তে যাবা, এত কিছু লাস্টের 3 মাস তুমি নামি দামি জায়গায় যাবা, লাস্টের 3 মাসের জন্য তোমার চার্জ হবে 20K লাস্টের 3 মাসের জন্য। তুমি যদি নামি দামি জায়গায় যাও, তাদেরকে ছোট করবো, তারা ভালো পড়ায়, অবশ্যই ভালো পড়ায়, আমি অস্বীকার করবো না, কারণ আমি নিজেও একসময় এসব নামি দামি জায়গায় পড়েছি। তারা অবশ্যই ভালো পড়ায়, তারা অনেক স্টাডি ম্যাটেরিয়ালস দেয়, অনেক বই দেয়, যেগুলো খুবই কার্যকর। আমি এখনো বলি বিভিন্ন কোচিংয়ের বইগুলো কালেক্ট করতে, তো আমরা তোমাদের তো বইটই দিতে পারবো না, আমরা তোমাদের PDF দিব। অথচ আমরা এই 7 মাসের জন্য, এই 7 মাসের জন্য ক্রুজ প্রাইস ঠিক করলাম 3000 টাকা মাত্র। তার মধ্যে এখন আবার ডিসকাউন্ট চলতেছে, এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কত, 750 টাকা ডিসকাউন্ট, 750 টাকা ছাড়, এবং এখন প্রাইস হচ্ছে 2250 টাকা। তোমার একাডেমিক কোনো হ্যাম্পার হবে না, 2250 টাকা। যার জন্য একটা ফর্ম দেওয়া আছে, এইটার ডেসক্রিপশনে একটা ফর্ম দেওয়া আছে, একটু পরে আমি ইউটিউবে দিয়ে দিব, ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব, ওই ফর্মটা খালি জাস্ট একটু পূরণ করতে হবে। অলরেডি তোমরা একটা ফর্ম পূরণ করছো, ওই ফর্ম বাদ নতুন করে এই ফর্মটা পূরণ করতে হবে। তোমাদের কাছে কালকে ডিসকাউন্ট লিঙ্ক চলে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার জন্য। আমাদের কথাটা মানো, এখন থেকে শুরু করো, যেখানেই থাকো না কেন, এখন থেকে শুরু করো। ক্লাস রুটিন দেওয়া হবে, এক্সাম সব কিছু দেওয়া হবে, ধাপে ধাপে সবই দেওয়া হবে। অলরেডি আমি যদি চেক করি তাহলে আমি তোমাদের চেক করে বলতে পারবো আমাদের সাথে কতজন অ্যাড হয়ে গেছে, আমি একটু করে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? সো তারা যদি ডিসিশন নিতে পারে নিজের লাইফের জন্য, তুমি কেন পিছায় থাকবা? এটাই হচ্ছে কথা। যাক, মাঝখানে অনেক কথা বলে ফেললাম। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে জয়েন্ট পড়লাম, আমরা কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম পড়লাম। একটা কঙ্কালতন্ত্রের 5টা উপাদান থাকে। একটা কঙ্কালতন্ত্রের কয়টা উপাদান থাকে? একটা কঙ্কালতন্ত্রের 5টা উপাদান থাকে। কয়টা উপাদান? 5টা উপাদান। এই 5টা উপাদান কি কি? এই 5টা উপাদান হচ্ছে, প্রথমত আমরা দেখলাম হচ্ছে অস্থি, তারপর দেখছি আমরা তৌনাস্থি, তৌনাস্থি, তারপর আমরা কি পাইলাম? তারপর আমরা পাইলাম হচ্ছে লিগামেন্ট, টেন্ডন এন্ড জয়েন্ট। এখানে আমরা জয়েন্ট দেখছি, এবং এটা সাইনোভিয়াল টাইপের জয়েন্ট, কারণ যেহেতু দুইটা অস্থিসন্ধি একসাথে, দুইটা অস্থির প্রান্ত একসাথে কানেক্ট হয়েছে। ঠিক আছে, আমরা জানছি মাসেলের সাথে বোন কানেক্ট করে টেন্ডন, বোনের সাথে বোন কানেক্ট করে হচ্ছে লিগামেন্ট। অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় MCQ আসে, এগুলো থেকে প্রায় MCQ চলে আসে পরীক্ষায়, MCQর জন্য। আচ্ছা, এবং আমরা পাশাপাশি জানছি ডিসলোকেশন। ওকে, এবার আমরা কিছু অস্থিসন্ধি যেহেতু আজকে আমরা পড়ছি, আমরা 3 টাইপের অস্থিসন্ধি আছে, একটু 3 টাইপের অস্থিসন্ধি একটু জানি। 3 ধরনের অস্থিসন্ধি, 3 ধরনের অস্থিসন্ধি। নাম্বার 1, নিশ্চল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধি কোনটা? নিশ্চল অস্থিসন্ধি হচ্ছে সেই অস্থিসন্ধিটা, যে অস্থিসন্ধি তোমার নড়াচড়া করবে না, যে অস্থিসন্ধি কি নড়াচড়া করবে না, নিশ্চল, অনর অস্থিসন্ধি। যেমন কোনটা? নিশ্চল অস্থিসন্ধি আমরা কোথায় পাবো? আমাদের করোটিতে, আমাদের মাথার যে খুলি করোটিতে, আমরা করোটিতে এই অস্থিসন্ধিটা পাই। করোটি, আমাদের মাথার খুলিতে আমরা এই অস্থিসন্ধিটা পাই, করোটিতে। আমাদের মাথার যে হাড়গুলো আছে, দেখো তুমি চাইলেও এই হাড়গুলো খুলে নাড়াইতে পারবা না। দেখো হাড় কি নড়তেছে, হাড় কিন্তু নড়তেছে। আমাদের ঘাড় যেভাবে নড়তেছে, আমাদের ঘাড় আমরা যেভাবে নাড়াই, আমরা আমাদের বডি যেভাবে নাড়াই, এই দেখো আমরা আমাদের বডি যেভাবে নাড়াই, মেরুদণ্ড যেভাবে নাড়াই, এভাবে কিন্তু মাথার কোনো হাড়ই কিন্তু আমরা নাড়াইতে পারতেছি না। কপালে হাড় কি নড়তেছে না। এটা নিশ্চল অস্থিসন্ধি, এবং এটাকে তন্তুময় অস্থিসন্ধি বলা হয়ে থাকে। নিশ্চল অস্থিসন্ধি বা তন্তুময় অস্থিসন্ধি এটাকে বলা হয়ে থাকে। ওকে, বুঝছো? এরপরে যেটা হচ্ছে তরুণমস্থি বা আংশিক সচল অস্থিসন্ধি। আংশিক সচল অস্থিসন্ধি, এবং এটা তরুণাস্থি দিয়ে তৈরি হয়। আংশিক সচল অস্থিসন্ধি কোনটা? যেমন হচ্ছে আমাদের যে মেরুদণ্ড, ঠিক আছে, আমাদের মেরুদণ্ডে যে অস্থিসন্ধি,
আমাদের শনিচক্রের যে অস্থিসন্ধি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আংশিক সচল অস্থিসন্ধি। তাহলে আমাদের মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডের যে অস্থিসন্ধি, পাশাপাশি আমাদের শনিচক্রের দুটি পিউবিক অস্থির সংযোগস্থল, যেটাকে আমরা পিউবিক সিমফাইসিস বলা হয়, পিউবিক সিমফাইসিস, সিমফাইসিস। শনিচক্রের যে পিউবিক অস্থি আছে, পিউবিস আছে, এই দুটার সংযোগস্থলে আমরা আংশিক সচল অস্থিসন্ধি পাই এবং এখানে তরুণ অস্থি থাকে। এবং সবশেষে হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধি। সচল অস্থিসন্ধি যেটা আমরা একটু আগে দেখলাম, বা সাইনোভিয়াল অস্থিসন্ধি, যেটাকে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, যেটাকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো। যেমন আমাদের হাত, যেমন আমাদের হাত, যেমন আমাদের হাত, দেখছো এই যে অস্থিসন্ধি। তাহলে এই অস্থিসন্ধি আবার দুই রকমের, এই অস্থিসন্ধি আবার দুই রকমের। একটা হচ্ছে বল ও কোটর, বল ও কোটর, যেটাকে বল এন্ড সকেট বলে। আর একটা হচ্ছে কবজা অস্থিসন্ধি। বল ও কোটর, একটা হচ্ছে কবজা। বল ও কোটর কোথায়, এই দেখো এই যে আমাদের এখানে, এই যে স্ক্যাপুলা আর হিউমেরাসের মাঝখানে, স্ক্যাপুলার হিউমেরাসের মাঝখানে যে গ্লিনোয়েড গহ্বর, এখানে বল ও কোটর তৈরি হয়েছে, এখানে বল ও কোটর তৈরি হয়েছে, বল ও কোটর। বল ও কোটর অস্থিসন্ধি এটা কোথায় পাই আমরা, বল ও কোটর অস্থিসন্ধিটা পাই হচ্ছে আমরা ধরো স্ক্যাপুলা আর হিউমেরাসের সংযোগস্থলে, হিউমেরাসের সংযোগস্থলে। আবার আমরা কোথায় পাই, আমাদের যে শনিচক্রের অ্যাসিটাবুলামের সাথে যে আমাদের ফিমার কানেক্ট থাকে ওইসব জায়গায় বল আর কোটর। এখানে বল, এটা হচ্ছে বল, আর কোটর বল এন্ড সকেট, এই যে এরকম এরকম। আর কবজা অস্থিসন্ধি কোনটা, এই যে আমাদের কুনুই অস্থিসন্ধি, এখানে কবজা অস্থিসন্ধি, যে কুনুই এই জায়গাটা তো কবজা, ঘরের পাল্লার মতো, ঘরের পাল্লার মতো। আমাদের জানু অস্থিসন্ধি, আমাদের পায়ের জয়েন্ট, ঠিক আছে। তাহলে দুই হাতের কুনুই, 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 এইসব জায়গায়। তারপর কাঁধের অস্থিসন্ধি, ওকে। তারপরে আঙুলের জয়েন্ট, আঙুলের জয়েন্ট, আঙুল, এইগুলো হচ্ছে পূর্ণ সচল। এগুলোকে তুমি ইচ্ছা মতো নাড়াইতে পারতেছো। আংশিক সচল মেরুদণ্ডের মতো পুরোপুরি পারবা না। আর নিশ্চল আমাদের করোটি কখনোই পারবা না এইসব নাড়াইতে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু সৃজনশীলের জন্য আসে। যেহেতু আমরা অস্থিসন্ধি আজকে পড়ে ফেলছি, এই অস্থিসন্ধিতেই যখন মানে ডিসলোকেশন হয়ে যায়, তখন এটাকে আমরা ডিসলোকেশন বলি বা স্থানচ্যুতি বলি। এই স্থানচ্যুতি আমাদের কাঁধে অনেক হয়, এই কাঁধে অনেক হয়, হাঁটুতে হয়, কোমরে হয়, ঠিক আছে। যেসব জায়গায় আছে সেসব জায়গায় কাঁধে স্থানচ্যুতি হতে পারে, ডিসলোকেশন হতে পারে, কোমরে ডিসলোকেশন হতে পারে, হাঁটুতে তো অনেক হয়, হাঁটুর প্লেট সরে যায়, অনেক হয়। এগুলো আবার প্রকারভেদ আছে, জন্মগতভাবে হইতে পারে, কেউ জন্মগতভাবে স্থানচ্যুতি নিয়ে আসতে পারে, আঘাতের কারণে হইতে পারে, রোগজনিত কারণে হইতে পারে, বাতের কারণে কিন্তু স্থানচ্যুতি হয়ে যেতে, বাত, রিমিটিক ফিভার, রিমিটিক আর্থ্রাইটিস, এগুলোর কারণে কিন্তু স্থানচ্যুতি কিন্তু হয়ে যেতে পারে। এমনকি কিছু কিছু রোগের কারণে স্থানচ্যুতি হতে পারে। স্থানচ্যুতি চারটা কারণে হতে পারে, আমরা ডিসলোকেশনটা পড়ে ফেলতেছি, ডিসলোকেশনটা পড়ে ফেলতে পারছি। এই যে এইসব জায়গার অস্থিসন্ধি যখন ডিসলোকেট হয়ে যায়, তখন এটাকে আমরা ডিসলোকেশন বলি। তখন এটাকে আমরা কি বলি, ডিসলোকেশন বলি। তখন এটাকে আমরা ডিসলোকেশন বলি। ডিসলোকেশনটা আমরা চার টাইপের ডিসলোকেশন আমরা পাইলাম। কাঁধে হইতে পারে ডিসলোকেশন, আমার কাঁধে হইতে পারে ডিসলোকেশন, আমার ডিসলোকেশন আমার কাঁধে হইতে পারে, ডিসলোকেশন আমার হাঁটুতে হইতে পারে, হাঁটু, হাঁটুর জয়েন্টে আঘাত পাওয়া খুবই কমন। তারপরে কোমরে হইতে পারে, এইসব জায়গায় আমার হইতে পারে ডিসলোকেশন, ওকে। এইসব জায়গায় ডিসলোকেশন হইতে পারে। আর ডিসলোকেশনের প্রকারভেদ আছে কিছু, ডিসলোকেশনের প্রকারভেদ আছে কিছু, প্রকারভেদ আছে কিছু ডিসলোকেশনের। ডিসলোকেশন যেমন একটা প্রকার আছে জন্মগতভাবে, এমনকি জন্মের সময় প্রবলেম হতে পারে, শিশু জন্মের সময়। তারপরে আঘাতজনিত, এটা খুবই কমন, আঘাতজনিত, এটা খুবই কমন। 3 নম্বরে কি হতে পারে, রোগের কারণে হতে পারে, রোগের কারণে হতে পারে, অনেক রোগের কারণে হতে পারে। আর 4 নম্বর কোন, বাতের প্রবলেম অনেকদিন থাকলে স্থানচ্যুতি হয়ে যেতে পারে।
এগুলো হচ্ছে স্থানচ্যুতির কারণ। ঠিক আছে, স্থানচ্যুতির কারণ। স্থানচ্যুতি হইলে নড়াচড়া করা যাবে না। তারপরে হচ্ছে ওই স্থানটায় যেন রক্ত জমাট বাঁধে না বাঁধে এটা খেয়াল রাখতে হবে, উঁচু করে রাখতে হবে। ঠিক আছে, এবং নাড়াচাড়া করা খুবই প্রবলেম হবে, যদি কেটে মেটে যায় তাহলে ওই জায়গায় ইনফেকশনটা তাড়াতাড়ি ঠিক করতে হবে এবং দুর্ঘটনার জায়গা থেকে তাদেরকে সরাই ফেলতে হবে। আইস প্যাক বা বরফ দেওয়া যেতে পারে, বরফ দিলে একটু ঠান্ডা লাগে, মানে একটু আরাম লাগে, এই তো। এবং বিশ্রাম করতে হবে। তাহলে আমরা স্থানচ্যুতিটাও পড়ে ফেললাম। ঠিক আছে, আমরা মচকানোটা আরেকদিন দেখবো, মচকানো। আমরা স্থানচ্যুতিও শেষ। তাহলে আমরা আজকে কি কি পড়লাম একটু সাম আপ করি তো। আমরা সাম আপ করি আজকে আমরা কি কি পড়লাম। আজকে আমরা দেখলাম অস্থিসন্ধি, আজকে আমরা দেখলাম কঙ্কাল তন্ত্রের মধ্যে যে 5টা উপাদান থাকে সেই 5টা উপাদানের নাম। আজকে আমরা টেন্ডন আর লিগামেন্ট সম্পর্কে পুরোপুরি ভালো করে জানলাম। আমরা এটাও জানলাম লিগামেন্ট ছিঁড়ে গেলে তখন আমরা মচকানো বলি। টেন্ডন নিয়েও তো আমরা জানলাম। আমরা এটাও জানলাম যে অস্থিসন্ধি আছে 3 রকমের, সচল, নিশ্চল আর আংশিক সচল। অস্থিসন্ধি যখন কোনো প্রবলেম হয়, ডিসলোকেট হয়ে যায়, মচ যখন স্থান, তখন এটাকে স্থানচ্যুতি বা ডিসলোকেশন বলে। কাঁধে, কোমরে এবং হাঁটুতে খুব বেশি হয়, আরও অন্যান্য জায়গায় হতে পারে। এবং এটা 4টা প্রকারভেদ আছে। জন্মগতভাবে হতে পারে, আঘাতজনিত কারণে এটা বেশি হয়, রোগের কারণে হতে পারে, বাতের কারণে হতে পারে। দেন এগুলো থেকে আমাদের সৃজনশীল আসতে পারে এবং আমরা বই থেকে পড়ে নিব এই ডিসলোকেশনের ট্রিটমেন্টটা কীরকম এবং ডিসলোকেশনের ফলে কী কী হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আছো তোমরা সবাই, আমি আশা করব তোমরা সবাই ফর্মটা ফিল আপ করবা। ফর্মটা ফিল আপ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে ফেলবা, কারণ 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ডিসকাউন্টটা আমাদের আর 5 দিন থাকবে, আজকে 5 তারিখ, 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে। এর মধ্যে ট্রাই করে ভর্তি হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, এবং 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ডিসকাউন্টের পরে কোর্স ফি কিন্তু আমরা আবার 3000 টাকা করে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।